সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী, তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামাত সহ বাম, ডান ও ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন 12 দলের কয়েকজন নেতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতদিন পর এসে তারা বুঝতে পারল যে জামাতকে ছাড়া মাঠের আন্দোলন সফল করা সম্ভব নয়। এ কারণে তারা সরকার পতন আন্দোলন এবং নতুন নির্বাচনের যে আন্দোলনে যাচ্ছে জামাতকে সাথে চায়। কেন, আপনারা কি পূর্বের ইতিহাস ভুলে গেছেন? বাংলাদেশে যত বড় বড় আন্দোলন হয়েছে, মাঠের আন্দোলন, জামাত ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। এই বিএনপি ভারতের বুদ্ধি শুনে ভারতের পাল্লায় পড়ে জামাতকে এতদিন দূরে সরে রেখেছিল, কিন্তু পরবর্তীতে এসে বুঝতে পারলো যে জামাতকে দূরে সরে রাখা আমাদের ভুল হয়েছিল। এবং বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি হওয়ার পর বিএনপি মুখে কুলু পেটেছিল, কোনো কিছু বলেনি। তো পরবর্তীতে যখন দেখতেছে যে জামাতকে ছাড়া আমরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি, এখন দেখতেছে যে না, জামাতকে পাশে দরকার, কারণ জামাত ছাড়া কোনো আন্দোলন সফল হবে না। তারা নিজেরা অনেক চেষ্টা করেছে, পারেনি, পারবেও না। গত 28 অক্টোবর আপনারা দেখেছেন যে বিএনপিও সমাবেশ করেছে, জামাতও সমাবেশ করেছে। জামাতের সমাবেশ সফল, কিন্তু বিএনপির সমাবেশ সফল হয়নি। হট্টগোল, মারামারি, গণ্ডগোল হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার দায়ভার বিএনপির নেতাকর্মীদের উপর চাপানো হয়েছে। আর যখন এই খবর জামাতের কাছে আসলো, তখন জামাতেরা কৌশলে তাদের সমাবেশ সমাপ্ত করে অন্য রাস্তা দিয়ে চলে গেছে, মানে কোনো মামলায় জড়াই নেই। তো এখন তারা এসে বুঝতে পারতেছে যে না, জামাতকে আমাদের দরকার, কারণ মাঠের আন্দোলনে জামাত সবচাইতে বেশি শক্তিশালী একটা দল। সুপ্রিয় দর্শক, দিন দিন জামাতের গ্রহণযোগ্যতা বাড়তেছে। বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ফাঁসি দেওয়ার পরও ইনশাল্লাহ জামাতে ইসলাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটা দলের যদি এরকম শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি দেওয়া হয় বা হত্যা করা হয়, তাহলে সেই অন্য কোনো দল হলে সেই দল এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত বা সামনে এগোতে পারত না। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশ জামাতে ইসলামী আগের চাইতে আরও শক্তিশালী, আরও সক্রিয় হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই বিএনপি সহ 12 দলীয় জোট যে জামাতে ইসলামকে তাদের আন্দোলনে ডাকতেছে, পাশে চায়, তো এই বিষয় নিয়ে অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে। তো এই বিষয় নিয়ে সুন্দর অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। অবশেষে কারা কারা জামাত ইসলামীকে পাশে চায় সেটা এখন দেখাবো দর্শক। জামাতের গুরুত্ব কতটা বেড়েছে। জামাত জামাতে আছে, কিন্তু আরো অনেকে তাদের অবস্থান পরিবর্তন করে এখন জামাতকে চায়, জামাতকে পাশে চায়, জামাতের কাছে আসতে চায়। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি এরকম বলি যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারবে, এটা আমি মনে করি না এই ফরম্যাটে বা এই নামে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা মেজর ফোর্স হিসেবে জামাত ইসলামী অলওয়েজ থাকবে এবং কেউ জামাতকে বা জামাতের গুরুত্বকে নিশ্চিহ্ন করতে পারবে না। বরং মোস্টলি জামাত পাফার পলিটিক্যাল পার্টি হিসেবে ভূমিকা পালন করবে। জামাত যেদিকে মোড় দেবে তারাই শক্তিশালী। বাংলাদেশের রাজনীতিতে, আন্দোলনের রাজনীতিতে জামাত যাদের সাথে ছিল তারাই সফল হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন এরশাদ বিরোধী আন্দোলনে জামাত এরশাদের বিপক্ষে ছিল, এরশাদের পতন হয়েছে। এরপরে 96-তে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, আওয়ামী লীগের আন্দোলন বিজয়ী হয়েছে। এরপরে 2001 সালে জামাত বিএনপির সাথে ছিল, বিএনপি বিজয়ী হয়েছে। মানে আন্দোলনের ইতিহাসে বিশেষ করে 90 পরবর্তী জামাতের যেদিকে মোড় দেয় সেই দিকটা কিন্তু ভারী হয়। কিন্তু তা সত্ত্বেও বিএনপি এবং তাদের মিত্ররা ভারতের কারণে জামাতকে দূরে সরিয়ে রেখেছিল। যখন অতি প্রয়োজন ছিল জামাতকে, তখনও দূরে সরিয়ে রেখেছিল। আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, না হলে মনে করিয়ে দিই। আমার মনে হচ্ছে, আমি প্রতিবাদ করেছি, 12 দলীয় জোট ইফতার মাহফিল করেছে, জামাত ইসলামীকে দাওয়াত দেয়নি। এবার দিয়েছে, 2024 সালে দিয়েছে, কিন্তু 23 সালে 22 সালে দেয়নি। অথচ সেই 12 দলীয় জোটে তখনকার ইব্রাহিম সাহেবের সাথে জামাতের ভালো সম্পর্ক ছিল এবং কল্যাণ পার্টিও ছিল একসময় 12 দলে, খুব পছন্দ করে জামাতকে, কিন্তু জামাতকে দাওয়াত দেয়নি, দিতে পারেনি, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এমনকি 12 দলীয় জোটের একটা সময়ের একজন নেতা বিএনপির সাথে লিয়াজু কমিটির বৈঠকে
জামাতের গুরুত্বের কথা উত্থাপন করেছিলেন, সে কারণে তাকে ধমক দিয়েছিলেন নজরুল ইসলাম বিএনপি নেতা। এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করতো জামাতকে। কিন্তু পরবর্তীতে অনেক জল গড়িয়েছে, আপনারা জানেন, সাতজারুনি কি হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন যারা জামাতকে ইফতার মাহফিলেও দাওয়াত দেয়নি, তারা এখন নাকে খত দিয়ে বলছে যে না, জামাতকে পাশে দরকার। এটাই হচ্ছে জামাতের অবস্থানের নৈতিক বিজয়, জামাতের অবস্থানের ভূমিদশ বিজয়, যে জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো লাভ নেই। যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদেরই উচিত শিক্ষা পেতে হবে। ঘুরে ফিরে জামাত স্বমহিমায় থাকবে এবং তাদের গুরুত্বের সুফল তারা পাবে, সেটাই হচ্ছে। গণমাধ্যমের খবর, 12 দল এক মঞ্চে চায় জামাতকে। যেই 12 দল কি আচরণ করেছিল বলেছিলাম না, সেই 12 দলীয় জোট এখন জামাত ইসলামকে এক মঞ্চে চায়। যদিও 12 দলীয় জোট যে জামাতকে উপেক্ষা করেছিল সেটা বিএনপির কারণে, বিএনপি বাধ্য করেছিল 12 দলীয় জোটকে। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামাত ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামাত শক্তিশালী, তাই মাঠের আন্দোলনে সফল করতে হলে জামাত সহ বাম ডান ইসলামী জানা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। রাইট, কিন্তু এই 12 দলীয় জোট বিএনপি যতই বাধ্য করুক, বিএনপি বাধ্য করতে কে? আলাদা একটা জোটকে। তারা 28 অক্টোবরের আগে অথবা এই 7 জানুয়ারি নির্বাচনের আগে যদি জামাতের গুরুত্ব পরিপূর্ণভাবে বিশ্বাস করতো, তাহলে তারা বিএনপিকে, যেমন গণতন্ত্র মঞ্চ বিএনপিকে গিয়ে চাপ দিয়ে আসছে যে জামাতকে সাথে নেওয়া যাবে না, তো এরকম 12 দলীয় জোট পাল্টা চাপ দিয়ে আসতো যে জামাতকে সাথে নিতে হবে, না হলে আমরা নাই, আমরা জামাতকে সাথে নিব, 12 দলীয় জোটকে আমরা 13 দলীয় জোট করবো, এরকম একটা উদ্যোগ নিত, তাও তো নিতে পারেনি। 12 দলীয় জোটের ব্যর্থতা আছে ডেফিনেটলি। কিন্তু যেভাবে হোক না কেন বিএনপিও জামাতকে কাছে টানছে, 12 দলীয় জোটও চাইছে, গণতন্ত্র মঞ্চ এখন সফট হচ্ছে, মানে জামাতকে এখন সবাই চাচ্ছে। বুঝে গেছে যে জামাতকে ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সফল হবে না। আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা লিয়াজু কমিটির বৈঠক হয়েছে, সেই লিয়াজু কমিটির বৈঠক নিয়ে আমি নেতিবাচক সমালোচনা করেছি। এই ধরনের বৈঠক এগুলোতে জনগণের আগ্রহ নাই এবং এতে মানে কেমন জানি একটা গাছারা ভাব, যে এতে কিছু হবে না। এইসব বৈঠক করলে আরো ট্রল একটা ভাব চলে আসে। বৈঠকে 12 দলীয় জোটের নেতারা বলেন, 28 অক্টোবর আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম, কিন্তু যুগপথের 2-1টি শরিক দল জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। হ্যাঁ, 12 দল যতটুকু চেষ্টা করেছিল জামাতকে কাছে আনার, আমরা ধন্যবাদ জানাই, এটা দেশের জন্য প্রয়োজন ছিল। কিন্তু 2-1টি দল এবং জোটের কারণে সম্ভব হয়নি। সেই 2-1টি দল এবং জোট কারা? 1 নম্বর গণতন্ত্র মঞ্চ সবাই, কেউ জামাতকে চায়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মাহমুদুর রহমান মান্না সাহেবরা, জোনায়েদ সাকিরা, কেউ চায়নি। অতএব শত্রু মিত্র কারা কতটুকু কার দালালি করে, কি জন্য জামাতকে চায়নি, কার স্বার্থে চায়নি, এটা তো বোঝাই যায়। কার স্বার্থে? আওয়ামী লীগের স্বার্থে, ভারতের স্বার্থে, শাহবাগীদের স্বার্থে জামাতকে চায়নি। না হলে জামাতকে বিএনপির সাথে নিতে কোনো আপত্তি থাকার কথা না। আর আপত্তি থাকলে এখন কেন পাশে যাচ্ছেন? 28 অক্টোবর জামাত মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। রাইট, 28 অক্টোবর যদি বিএনপি জামাত একসাথে একই জোট নিয়ে মাঠে নামতো, তাহলে ইতিহাস হয়তো অন্যভাবে লিখতে হতো। এর সাথে আমি একমত। এত সহজে সরকার এভাবে দমন করার পরিকল্পনা করতে পারতো না। আবার সরকার চালাকিটা দেখেন, সরকার চাইলে কিন্তু জামাতের উপর হামলা করতে পারত, কিন্তু জামাতকে নির্বিঘ্নে সমাবেশ করে চলে যেতে দিয়েছে, যাতে বিএনপিকে একা ঠিক মতো শায়েস্তা করা যায়। নানান বিষয়ে বিএনপির সাথে তারা আলোচনা করেছে। 12 দলের কাছে বিএনপি পরামর্শ চেয়েছে। আর এখনো যদি পরামর্শ চায় কিভাবে কি করা যায়, যুগপথ আন্দোলনের বাইরে থাকা অমুক তমুক, ঈদুল আজহার পর, এগুলোতে কাজ হবে না, জোট করতে হবে। এগুলো নিয়ে এখন আর তো কোনো অস্পষ্টতা থাকার কথা নয়। ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন আরো জোরালো করার প্রস্তাব দেন জোটের কেউ কেউ। এখন বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জন বিষয়ে স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু 12 দলীয় জোটকে ধন্যবাদ যে তারা ভারতীয় পণ্য বর্জন বিষয়ে মাঠে নেমেছে প্রথমবার রাজনৈতিকভাবে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে রাজপথে নেমেছে সর্বপ্রথম 12 দলীয় জোট। তারা বিএনপিকে প্রস্তাবও দিয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তখন দেখেন, এখন এই বিষয়ে কথা বলা হয় এই এলিয়াজু কমিটির বৈঠক, কিন্তু বিএনপির পক্ষ থেকে কেউ বিষয়টি এড়িয়ে গিয়ে বলা হয় আমরা সীমান্তে হত্যা নিয়ে কর্মসূচি দিতে পারি। তাছাড়া মিয়ানমার এখন আমাদের জন্য হুমকি, মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে। দেখেছেন, 12 দলীয় জোট ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে প্রস্তাব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিএনপির কিছু নেতা এড়িয়ে যে কি বলছে যে না মিয়ানমারের নিয়ে কথা বলতে পারি। মিয়ানমার কচু। বিএনপির মধ্যে যে ভারতের দালাল কতটা শক্তিশালী বুঝতে পেরেছেন? এই নজরুল ইসলাম খানরা এখনো সন্দেহজনক আচরণ করছে। এই বিষয়টা চমৎকারভাবে এখানে উঠে এসেছে। দর্শক, ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আপত্তি, বিএনপির কিছু নেতা সিরিয়াস, কিন্তু স্থায়ী কমিটির অধিকাংশ বা একটা বড় অংশের যথেষ্ট আপত্তি রয়েছে। 12 দলীয় জোটকে প্রয়োজন সময় সুনির্দিষ্টভাবে কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেয় বিএনপি নেতারা জানান যুগপথের সব শরিকদের মতামত নিয়ে দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা। এখন ওই যুগপথ এতে কাজ হবে না, ওগুলোর সাথে আমরা একমত নই। এখন জোটগতভাবে আন্দোলন দিয়ে
সামনে নামতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে যার আপত্তি থাকবে তাদের সাথে নিয়ে কোনো আন্দোলন বাংলাদেশে কোনোদিন সফল হবে না। এইটা সবাইকে মনে রাখতে হবে। 12 দলীয় জোটকেও এটা খেয়াল করতে হবে যে বিএনপিকে আগে সংশোধন করতে হবে, যে এখন এড়িয়ে যাচ্ছে ভারত প্রশ্ন আসলেই, উদ্বেগজনক। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ জামাতে ইসলামীকে সাথে নিয়ে এরা যদি আন্দোলনে যায় তাহলে কি সফল হতে পারবে কিনা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।